আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অ্যাডজাস্টিং পর্বে আপনাদের স্বাগতম। আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি অ্যাডজাস্টিং কি ধরনের কোয়েশ্চেন আসে, রোলস দেব, ইভেন দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব যেগুলো ইতিমধ্যে বোর্ডে এসেছে। এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের ভিডিও থেকে অ্যাডজাস্টিং সম্পর্কে ধারণা হবে এবং অ্যাডজাস্টিং কী কী রোলগুলো জানলে বা কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে সেই সম্পর্কে ধারণা হবে। আর দুইটি অঙ্ক তো থাকছেই। সো লেটস গেট স্টার্টেড। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা আমরা দিয়ে থাকি, অর্থাৎ সমন্বয় জাবেদা কি আগে বুঝি, তারপর আমরা কী ধরনের কোয়েশ্চেন আসে, তারপর রুলগুলো জানবো, দেন যেগুলো দরকার এগুলো করবো। Adjusting entries are entries made at the end of an accounting period to ensure that companies follows the revenue recognition and expense recognition principles. অর্থাৎ অ্যাডজাস্টিং হচ্ছে যেসব জার্নালগুলো কোনো একটা হিসাবের শেষে দেওয়া হয়, আর এটা নিশ্চিত করে কোম্পানিগুলো আয় শনাক্তকরণ এবং ব্যয় শনাক্তকরণ নীতি ফলো করে। সো অ্যাডজাস্টিং ইউজুয়ালি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে কত ধরনের এসে থাকে আমরা প্রথমে জেনে নিব। কোয়েশ্চেন প্যাটার্নস অফ অ্যাডজাস্টিং। প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে এখানে শুধুমাত্র লেনদেনগুলো দেওয়া থাকবে, এখান থেকে লেনদেনগুলো পরে পরে আমাদের জার্নাল দিতে হবে। সেকেন্ড হচ্ছে ট্রায়াল ব্যালেন্স উইথ অ্যাডিশনাল ইনফরমেশন। ট্রায়াল ব্যালেন্স বলতে এখানে বোঝানো হয়েছে একটি রেভিনিউ দেওয়া থাকবে, পাশাপাশি কিছু অতিরিক্ত তথ্য দেওয়া থাকবে বা অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডিশন ডেটা দেওয়া থাকবে বা অ্যাডজাস্টিং তথ্য বলা থাকবে। থার্ড হচ্ছে অ্যাডজাস্টেড অ্যান্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ সমন্বিত এবং অসমন্বিত ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। অর্থাৎ 3 প্যাটার্নে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে থাকে এক্সামে। সো আসলে বুঝতে পেরেছেন আসলে কোন কোন প্যাটার্নে আসে অঙ্কগুলো। এখন আমরা রুলগুলো জেনে নিব। রুলগুলো জেনে নিলে আমাদের সহজ হবে অ্যাডজাস্টিং বোঝার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে অ্যাডজাস্টিং জানার পূর্বে তো আমরা সাধারণ চাবিতে তো অবশ্যই করেছি যে জার্নালগুলো ওইভাবে আমাদের করতে হবে, কিন্তু রুলগুলো জেনে নিলে আমাদের খুব সহজ হয়ে যাবে অ্যাডজাস্টিংগুলো করার ক্ষেত্রে। সো ফার্স্ট যে রুলটা হচ্ছে আমি তথ্য অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স উইথ অ্যাডিশনাল ইনফরমেশন সহ, অর্থাৎ এই 3টি প্যাটার্নের জন্য কী কী রুলস প্রয়োজন পড়বে সেগুলো আমি সকল তথ্যগুলো দিচ্ছি। অর্থাৎ 7টি রুল যদি আমরা ভালো করে ধারণা থাকে তাহলে অ্যাডজাস্টিং রুলের ক্ষেত্রে প্রবলেম হবে না। আর এই 7টি রুল জানার পর আমাদের বেসিক যে জার্নাল করার যে সিস্টেমটা ওইটা তো জানি আমরা, ডেবিট কীভাবে হয়, ক্রেডিট কীভাবে হয়, সম্পদ বাড়লে কমলে ডেবিট হয় কিনা, ক্রেডিট হয় কিনা, ওইগুলো তো আমরা জানি। তো কাজে আমরা আগের যে বেসিক ধারণা আছে, বেসিক ধারণা প্লাস আর এই 7টি রুল যদি আমরা জানি, আমি এখন যে 7টি রুল দেখাবো 7টি রুল যদি জানি তাহলে অ্যাডজাস্টিং সংক্রান্ত আমাদের আর সমস্যা হবে না। তো ট্রায়াল ব্যালেন্স সংক্ষেপে টিভি বলা হয়। ধরে নিই তো আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে সেকেন্ড ফরম্যাট অনুসারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে, এডিশনাল ইনফরমেশনগুলো 1 2 3 4 করে দেওয়া থাকে, অথবা ABCD আকারে দেওয়া থাকে। যেভাবে দেওয়া থাকুক প্রথমত আমাদের এডিশনাল ইনফরমেশনগুলো ভালো করে পড়তে হবে, কারণ এডিশনাল ইনফরমেশনগুলো মূলত আমাদের অ্যাডজাস্টিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ অ্যাডজাস্টিং করতে হবে এডিশনাল ইনফরমেশনগুলো পরে। তবে ট্রায়াল ব্যালেন্স যখন দেওয়া থাকবে তখন ট্রায়াল ব্যালেন্সের উপর আমাদের কিছুটা ডিপেন্ডেন্ট থাকতে হবে, কারণ ট্রায়াল ব্যালেন্স এবং এডিশনাল ইনফরমেশন নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। সো ট্রায়াল ব্যালেন্সে এডিশনাল ইনফরমেশন পড়ার পর তারপর আমি দেখবো এই ইনফরমেশনটা বা এটার সম্পর্কে ট্রায়াল ব্যালেন্সে তথ্য দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে আমাদের নোটিস করতে হবে ট্রায়াল ব্যালেন্সে কীভাবে দেওয়া আছে। যদি ট্রায়াল ব্যালেন্সে অ্যাসেট হিসেবে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এক্সপেন্সের জার্নাল দিতে হবে, অর্থাৎ এক্সপেন্স ডেবিট করতে হবে আর অ্যাসেট ক্রেডিট করতে হবে। ধরুন আমি সাপ্লাই সম্পর্কে একটা তথ্য বলা আছে অ্যাডিশনাল ইনফরমেশনে বা অ্যাডজাস্টিংয়ে, তখন এখানে বলা আছে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 5000। এখন সাপ্লাইস কথাটা ট্রায়াল ব্যালেন্সে আমি গিয়ে সার্চ করবো কত কী নামে আছে, অর্থাৎ সাপ্লাইস নামে আছে নাকি সাপ্লাইস এক্সপেন্স নামে আছে। যদি সাপ্লাইস নামে থাকে তাহলে আগে সম্পদ ছিল, এখনও সম্পদ, নিচে বলা আছে সাপ্লাইস, দুই সম্পদের পার্থক্য এক্সপেন্স হিসেবে জানা দিতে হবে। অর্থাৎ রেভিনিউ যদি অ্যাসেট থাকে তাহলে আমাদের এক্সপেন্স ডেবিট করতে হবে আর অ্যাসেট ক্রেডিট করতে হবে, সেক্ষেত্রে সাপ্লাই এক্সপেন্স ডেবিট হবে, সাপ্লাইস ক্রেডিট হবে। এক্ষেত্রে প্রিপেড ইন্স্যুরেন্স ক্ষেত্রে আমাদের সেম কাজ হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সেকেন্ড যে রুলটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে টিভিতে এক্সপেন্স হিসেবে থাকলে অ্যাসেটে জানা দিতে হবে, অর্থাৎ অ্যাসেট ডেবিট করতে হবে, এক্সপেন্স ক্রেডিট করতে হবে। অর্থাৎ আমি বলে দিচ্ছি অ্যাসেটকে ডেবিট করতে হবে, এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড রুল। থার্ড রুল যে আমরা জানবো সেটা হচ্ছে আমরা দেখব
ট্রায়াল ব্যালেন্সে লায়াবিলিটি হিসেবে থাকলে, অর্থাৎ যদি আমি ইনফরমেশন পড়ে যদি ওই ইনফরমেশনটা যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে গিয়ে খোঁজ করি, যদি লায়াবিলিটি হিসেবে থাকে সেক্ষেত্রে আমাদের কি জানা দিতে হবে, রেভিনিউ জানা দিতে হবে। সেক্ষেত্রে লায়াবিলিটিকে ডেবিট করতে হবে, রেভিনিউ ক্রেডিট করতে হবে। এমন বলা থাকতে পারে আর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন টাকা 5,000 ডিউরিং দ্য ইয়ার বা ডিউরিং দ্য পিরিয়ড। তো সেক্ষেত্রে আর্ন কিন্তু আর্ন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ভেতরে গিয়ে যদি আর্ন সার্ভিস রেভিনিউ যদি দেখি তাহলে এটাকে কী করতে হবে, দায় ইউজুয়ালি ক্রেডিট থাকে, এটাকে ডেবিট করে আয়কে বাড়াতে হবে। অ্যাট দ্য সেম ওয়ে ট্রায়াল ব্যালেন্সে যদি রেভিনিউ হিসেবে থাকে তাহলে থাকলে আমাদের লায়াবিলিটি জানা দিতে হবে, অর্থাৎ লায়াবিলিটি ক্রেডিট করতে হবে, রেভিনিউকে ডেবিট করতে হবে, অর্থাৎ আয় কমিয়ে দিতে হবে, দায় বাড়াতে হবে যদি আমরা এই ইনফরমেশনগুলো পাই। তো এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স সংক্রান্ত, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এডিশনাল ইনফরমেশন। এছাড়া ট্রায়াল ব্যালেন্স ছাড়াও আমাদের কিছু রুল জেনে নিতে হবে। যেমন আমাদের অনেক ট্রানজ্যাকশনে আমাদের এডিশন ইনফরমেশনে এরকম বলা থাকতে পারে সার্ভিস প্রোভাইডেড, অথবা বলা থাকতে পারে সার্ভিস রেন্ডার্ড, সার্ভিস পারফর্মড, সার্ভিস প্রোভাইডেড, বিল ইয়েট টু রিসিভ, তারপর আর্ন বাট আনবিল্ড ইত্যাদি বলা থাকলে, অর্থাৎ যে কোনো কথা বলা থাকলে সেক্ষেত্রে আমাদের জানা দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিছুক্ষণ পূর্বে এখানে বলেছে যে বোঝানোর জন্য এই থার্ড আর্নার্ড সার্ভিস হ্যাজ বিন আর্ন বলা থাকলে, অর্থাৎ আর্নার্ড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন বলা থাকলে সেক্ষেত্রে আমাদের জানা হবে আর্নার্ড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এ হচ্ছে আমাদের 6টি রুল। লাস্ট বাট নট দ্য লিস্ট যে রুলটি আমাদের জানতে হবে সেই রুলটি হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে accrued expense, ordinary expense, expense due, expense unpaid or not paid, expense payable, এই সকলগুলোর কথা একই মিনিং বোঝায়। তো সেই ক্ষেত্রে accrued expense বলা থাকুক, ordinary expense বলা থাকুক, expense due বলা থাকুক, expense unpaid বা not paid বা expense payable বলা থাকলে ইত্যাদি বলা থাকলে সেক্ষেত্রে আমাদের এক্সপেন্সকে ডেবিট করতে হবে, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করতে হবে। যেমন বলা আছে স্যালারি অ্যাক্রুড টাকা 5,000, তো সেই ক্ষেত্রে স্যালারি এক্সপেন্স ডেবিট করতে হবে, স্যালারি এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করতে হবে। এই 7টি রুল যদি আমরা ভালো করে আইডিয়া থাকে আর আমাদের আগের যে বেসিক যে জার্নাল করার যে রুলসগুলো মাথায় যদি অবশ্যই থাকবে, ওইগুলোর সাথে কম্পারিজন করে এই 7টি রুল যদি অতিরিক্ত আমরা জানি তাহলে আমাদের অ্যাডজাস্টিং করার কোনো সমস্যা হবে না। তো কাজে আমি এখন 2টি প্রবলেম দেখাবো যেগুলো ইতিমধ্যে বোর্ডে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সো কাজে 2টি অঙ্ক শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বোঝার চেষ্টা করবেন আমি কীভাবে বোঝানোর চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্টেড। 2টি অঙ্ক আমরা দেখে নেব। Problem 1. Pass the adjusting entries in the book of COVID company at 31st December 2015. সো এখানে যে অ্যাডজাস্টিংগুলো বলা আছে এগুলো ট্রানজ্যাকশনাল, শুধু লেনদেন দেওয়া আছে, লেনদেন থেকে আমাদের সরাসরি জার্নাল করতে হবে। তো আমরা প্রথম 1 by 1 ট্রানজ্যাকশন পড়ব, দেন সলিউশন দেব। ফার্স্ট যে ট্রানজ্যাকশনটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড টাকা 30,000, অর্থাৎ সমমনি মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা। সেই ক্ষেত্রে আমরা যখন সমমনি মজুত পণ্য মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে সম্পদ হিসেবে মূল্যায়ন করতে হয়, আর পারচেজ বা কস্ট অফ গুডস কমা দিতে হয়, অর্থাৎ ব্যয়টাকে সম্পদে ট্রান্সফার করে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের 30,000 টাকার জন্য আমাদের জানার হবে, কারণ সম্পদ যেহেতু মূল্যায়ন করেছে সম্পদ ডেবিট করতে হবে। ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস অথবা পারচেজ ক্রেডিট করলেই চলবে, যে কোনো একটা দিলে চলবে। তো আমি 2টি দিয়েছি, আপনার যেটা পছন্দ, যেটা কমফোর্ট ফিল করেন সেটা ইউজ করবেন। তো আমি প্রেফার করবো কস্ট অফ গুডস দেওয়ার জন্য। তো ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস ক্রেডিট 30,000, অর্থাৎ এখানে 30,000 বলা আছে, 30,000 আমরা দিয়েছি। দেন দ্য ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 1,000। সো আমরা জানি ডিপ্রিসিয়েশনের জন্য সর্বক্ষেত্রে একটি জার্নাল হয়, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট বা ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো ডিপ্রিসিয়েশন ডেবিট সাথে এক্সপেন্স লাগালে ভালো হয়। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট টাকা 1,000। তো আমরা জানি ডিপ্রিসিয়েশন ক্ষেত্রে সর্বদা একটি জার্নাল হয়, এটা জেনারেল জার্নাল বলেন, অ্যাডজাস্টিং বলেন, যে কোনো ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট টাকা 1,000। সো 1,000 জন্য আমরা দিয়েছি। দেন বলা আছে ইন্টারেস্ট অন নোট পেয়েবল টাকা 2,000। তো ইন্টারেস্ট অন নোট পেয়েবল হচ্ছে দায়ের ওপর যে কোনো সুদ খরচ।
দায়ের উপর সুদ হচ্ছে খরচ, আর সম্পদের উপর সুদ হচ্ছে আয়, এটা মনে রাখতে হবে। যেহেতু নোট পেয়েবল একটা দায়ের উপর সুদ হচ্ছে কত টাকা, 2000 টাকা, এটা নোট পেয়েবলের উপর 2000 টাকা হয়েছে। এখন কিন্তু পেড করে নাই, যদি পেড করতো বলা থাকতো। আর ইউজুয়ালি অ্যাডজাস্টিং যেগুলো আসে এগুলো আনপেডগুলো আসে, অর্থাৎ টাকা পরিশোধ করা নেয়। তাহলে ইন্টারেস্টের জন্য আমাদের জানা দিতে হবে খরচ বকে আছে। খরচ বকে থাকলে আমাদের 7 নম্বর যে রুলটি ছিল এটি, অর্থাৎ পেয়েবল বলা থাকলে এক্সপেন্স ডেবিট করতে হবে আর এক্সপেন্স পেয়েবলকে ক্রেডিট করতে হবে। এখন কী নামে এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করতে হবে 2000 আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 2000। আর আমাদের রেকর্ডগুলো ইউজুয়ালি সহজে দিতে পারবো, টু রেকর্ড মার্চেন্টেজ ইনভেন্টরি, টু রেকর্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ যেটার হিসাব করতেছি ওইটাকে রেকর্ড করছি। তারপর 4 নম্বর যে আমাদের তথ্য বলা আছে, ওয়াইজেস পেড ফর মেশিন ইনস্টলেশন, টাকা 5000 ওয়ার ইনক্লুডেড ইন ওয়াইজেস। অর্থাৎ মেশিন সংস্থাপনের জন্য 5000 টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু অন্তর্ভুক্ত আছে ওয়াইজেসের মধ্যে। কিন্তু আমাদের একটা তথ্য ধরে নিতে হবে, ক্যাপিটালাইজেশন কস্ট আর প্রফিটেবল কস্টগুলো এক ভাবলে চলবে না, অর্থাৎ মুনাফা জাতীয় খরচগুলো আর মূলধন জাতীয় খরচগুলোকে সেম ধরা যাবে না, সেটা তাহলে নীতিগত ভুল হবে। তো এখানে মেশিন ইনস্টলেশন যে কস্ট 5000 সেটা কিন্তু মূলধন জাতীয় খরচ ছিল, তারা ওয়াইজেস হিসেবে লিখে ফেলেছে, অর্থাৎ মুনাফা জাতীয় খরচ হিসেবে লিখেছে। এটাকে ভুল করেছে, নীতিগত ভুল। ভুলটাকে আমরা শুদ্ধ করে দিতে হবে। এখন কি করতে হবে, যে মূলধন জাতীয় খরচ হিসেবে ডেবিট করতে হবে, আর মুনাফা জাতীয় খরচটা আগে তো ডেবিট করেছিল, এটাকে ক্রেডিট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ মেশিন নামে ডেবিট করতে হবে আর ওয়াইজেসকে ক্রেডিট করে ক্লোজ করে দিতে হবে। সো এখন যেহেতু ওয়াইজের মধ্যে ইনক্লুড আছে, ওয়াইজেস কমে দিতে হবে। আর যেহেতু এটা মূলধন জাতীয় খরচ, মেশিনারি ডেবিট, আর ওয়াইজেস এক্সপেন্স ক্রেডিট 5000, অর্থাৎ টু রেকটিফাই দ্য ওয়াইজেস অ্যান্ড মেশিনারি, অর্থাৎ দুইটাই রেকটিফাই করা হয়েছে, ভুলটাকে সংশোধন করা হয়েছে। অর্থাৎ মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় খরচে কনভার্ট করা হয়েছে। অর্থাৎ মেশিন ইনস্টলেশন হচ্ছে মেশিন জাতীয় খরচ, অর্থাৎ সম্পদ নামে আমাদের ডেবিট করতে হবে। তারপর বলা আছে মার্চেন্ডাইজ ডেস্ট্রয়েড বাই ফায়ার, টাকা 4000। আচ্ছা, মার্চেন্ডাইজ হচ্ছে পণ্য আগুনে পড়ে গেছে 4000 টাকা। এখন যদি আগুনে পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আগুনে পুড়ে যাওয়ার কারণে আমাদের এই জিনিসটা ফোকাস করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক খরচ না। যেহেতু স্বাভাবিক খরচ না, সেক্ষেত্রে আমাদের জানাটা দিতে হবে অ্যাবনর্মাল, এটা কিন্তু স্বাভাবিক খরচ না। যেহেতু স্বাভাবিক খরচ না, খরচটাকে আমাদের অ্যাবনর্মাল হিসাবে কনসিডার করতে হবে। অ্যাবনর্মাল লস ডেবিট, অর্থাৎ একটা অস্বাভাবিক একটা খরচ ডেবিট করতে হবে। আর মার্চেন্ডাইজ যেহেতু পড়ে গেছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে হবে 4000, অর্থাৎ পারচেস হিসেবে ক্রেডিট করলে চলবে। তো আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে দিয়েছি। তো এটা কিন্তু আমাদের স্বাভাবিক খরচ না, মানে যেহেতু পড়ে গিয়েছে সেটা তো আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা হচ্ছে অ্যাবনর্মাল খরচ। আমরা দিয়েছি টু রেকর্ড মার্চেন্ডাইজ ডেস্ট্রয়েড বাই ফায়ার। তারপরে হচ্ছে আমাদের সেলস উইথাউট প্রফিট, টাকা 5000। সো যখনই আমি দেখবেন যে কোনো জেনারেল বা অ্যাডজাস্টিং যে কোনো ক্ষেত্রে যখন বলা থাকবে সেলস উইথাউট প্রফিট 5000, সেই ক্ষেত্রে আমাদের এখন আমি ধরে নিব মুখস্থ করার জন্য সেলস ডেবিট করতে হবে, পারচেস ক্রেডিট করতে হবে। আর এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা অবশ্যই আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমরা এখন প্রথম জার্নালে দেখে নিই। সেলস ডেবিট করতে হবে, পারচেস ক্রেডিট করতে হবে 5000 টু রেকর্ড সেলস উইথাউট প্রফিট। অর্থাৎ যখন উইথাউট প্রফিট যখন আপনি কোনো পণ্য সেলস করেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রির উদ্দেশ্য এবং ক্রয়ের উদ্দেশ্য দুইটাই বিচ্যুতি হয়। সেই ক্ষেত্রে আমাদের বিক্রির উদ্দেশ্য বিচ্যুতি হয় কেন, আমরা বিক্রি ইউজুয়ালি লাভে বিক্রি করার উদ্দেশ্য করি, ক্রয় মূল্যে কখনো বিক্রি করার উদ্দেশ্য থাকে না। তো যেহেতু ক্রয় মূল্য বিক্রি করি, তখন আমাদের ক্রয়কে আমাদের কমিয়ে ফেলতে হবে, আবার বিক্রিকে কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ ক্লোজ করে দিতে হবে। ইউজুয়ালি ক্রয় ডেবিট, যখন আমি ক্রয় করেছিলাম এটা ক্রয় ডেবিট করেছিলাম, যখন বিক্রি করেছি এটা বিক্রি ক্রেডিট করেছিলাম, এটা ক্লোজ করে দিতে হবে। যেহেতু এটা লাভলস কিছু হয় নাই, সেই ক্ষেত্রে আমাকে ক্রয় ক্রেডিট করে ক্লোজ করে দিতে হবে, বিক্রি করে ডেবিট করে ক্লোজ করে দিতে হবে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আর মুখস্থ যদি ধরে নেন তাহলে সেলস ডেবিট, পারচেস ক্রেডিট। আর্ন কমিশন, টাকা 6000 হ্যাজ বিন আর্নড। তো আমরা ইতিমধ্যে শিখেছিলাম কোনো আর্ন যখন আর্ন হয়, সেই ক্ষেত্রে আমাদের আর্নকে ডেবিট করতে হয় আর রেভিনিউকে ক্রেডিট করতে হয়। যেহেতু এখন কমিশন বলা আছে, আর্ন কমিশন টাকা 6000 হ্যাজ বিন আর্ন, তো সেই ক্ষেত্রে আমাদের আর্ন কমিশন ডেবিট করতে হবে আর কমিশন রেভিনিউ ক্রেডিট করতে হবে 6000 টু রেকর্ড আর্ন কমিশন রেভিনিউ।
আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল, ইতিমধ্যে বোর্ডে এসেছে। আপনারা যদি বোর্ড অ্যানালিসিস করেন এই অঙ্কটি পাবেন। এখন আমরা আরেকটি বোর্ডের অঙ্ক দেখব, যেটা আমাদের রিসেন্ট কিছু বোর্ডে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও ট্রানজ্যাকশনাল, কারণ আমি আজকের পর্বে ট্রানজ্যাকশনাল পর্বগুলো দেখানোর চেষ্টা করব, অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। পরবর্তী পর্বে আমি সিরিয়াল বাই যে পর্বগুলো আমি আলোচনা করেছি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই লিঙ্ক থেকে দেখে নেবেন। Problem 2. Using the following information, prepare the adjusting entries in the book of Ahmed Enterprise at the end of year 2014. Omit explanation. এখানে ব্যাখ্যা না দিতে বলেছে, অর্থাৎ জাবেদার নিচে যে আমরা ব্যাখ্যাটা দিই এটা omit অর্থাৎ বাদ দিতে বলেছে, অর্থাৎ এটা ছাড়া দেওয়ার জন্য বলেছে, শুধু জানা দিলে চলবে। সো প্রথম যে ট্রানজ্যাকশনটা আছে, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার, টাকা 2925। কোনো প্রিপেড যখন এক্সপায়ার্ড হয়ে যায়, এক্সপায়ার্ড মানে কি খরচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের খরচ ডেবিট করতে হবে আর প্রিপেডকে ক্রেডিট করতে হবে। যে কোনো প্রিপেড যখন এক্সপায়ার্ড হয়ে যাবে, অর্থাৎ আমরা প্রিপেড ইলেকট্রিসিটি কিনি, প্রিপেড অনেক কিছু কিনি, এটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন খরচ, মানে মেয়াদ শেষ হওয়া মানে কি আপনি সময় অতিক্রান্ত করে ফেলেছেন, খরচ হয়ে গেছে। তো আমাদের এখানে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, খরচ হয়েছে, খরচ ডেবিট করতে হবে, আর প্রিপেড কিন্তু কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের জানা দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকা 2925। তারপর সেকেন্ড যে ট্রানজ্যাকশন এখন বলা আছে, আনইউজড সাপ্লাইস, অফিস সাপ্লাইস, টাকা 425। অর্থাৎ ইউজড হয় নাই, ইউজড যেহেতু হয় নাই তার মানে এখনও হাতে রয়ে গেছে, এটা সম্পদ। তাহলে আমাদের কি করতে হবে, যখন আনইউজড সাপ্লাইস দেওয়া থাকবে শুধুমাত্র ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তখন সাপ্লাইস ডেবিট করতে হবে আর সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট করতে হবে। সো সাপ্লাই ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট 425। স্টিমেটেড ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, টাকা 5500। তো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে আমাদের ডিপ্রিসিয়েশনের জন্য কীরকম জার্নাল দিতে হয়। তো ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, যত টাকা বলা আছে 5500। দেন বলা আছে আনআর্নড রেন্ট হ্যাজ বিন আর্নড বাই দ্য ইয়ার অ্যাট টাকা 1250। যখন আর্নড হয়, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আর্নডকে ডেবিট করতে হয় আর আর্নডকে ক্রেডিট করতে হয়। সো আমরা জানা দিব আর্নড রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট, কারণ আমাদের এখানে বলা আছে রেন্ট সম্পর্কে বলা আছে রেন্ট। সো আর্নড রেন্ট রেভিনিউ ডেবিট 1250, রেন্ট রেভিনিউ সার্ভিস রেভিনিউ, এখানে সার্ভিস রেভিনিউ না দিয়ে আমরা রেন্ট রেভিনিউ লিখলে ভালো হবে। রেন্ট রেভিনিউ ক্রেডিট, যেহেতু রেন্ট বলা আছে তাই আমরা রেন্ট লিখতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা দেখব অ্যাক্রুয়েড রেভিনিউ। আয় যখন বকেয়া থাকা, মানে আয় বকেয়া থাকা যে কথা, সার্ভিস প্রোভাইডেড, অর্থাৎ আমাদের এই রোলের মধ্যে পড়েছে সার্ভিস প্রোভাইডেড আর সার্ভিস রেন্ডার, অর্থাৎ ধারে আয় হয়েছে, অর্থাৎ সেবা দিয়েছে টাকা পাননি এরকম। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ অ্যাক্রুয়েড রেভিনিউ যে কথা এগুলো একই কথা। অর্থাৎ আমি এখানে অ্যাড করে দিই এই সব কিছু একই কথা। তো সেক্ষেত্রে আমাদের জানা দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো আমাদের অ্যাক্রুয়েড রেভিনিউ বলা ছিল 5 নম্বর। তো 5 নম্বর জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা 900। তারপর বলা আছে ওয়াইজেস নট পেড। তো খরচ যখন পেড না করে তখন বকে থাকে, তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বা এক্সপেন্স ডিউ। তো সেক্ষেত্রে আমাদের ওয়াইজেস এক্সপেন্স ডেবিট, ওয়াইজেস পেয়েবল ক্রেডিট, সেটা আমাদের এই রুলে পড়ে আছে, এই যে সপ্তম রুলে অ্যাকুরেট। তারপর বলা আছে ট্যাক্স প্রপার্টি ট্যাক্স, টাকা 500 ইজ আনপেড অ্যান্ড আনরেকর্ডেড। নট পেড, আনপেড সবগুলো একই কথা। সো 5000 জন্য আমাদের সেম জার্নাল হবে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেবল ক্রেডিট।
প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট এক্সপেন্স আর প্রপার্টি ট্যাক্স পেবল ক্রেডিট 500। তারপর বলা আছে আমাদের ইন্টারেস্ট অন মর্গেজ অ্যাক্রুয়েড বাট নট পেড টাকা 1500। সেম কথা, অর্থাৎ এখানে ইন্টারেস্ট নামগুলো চেঞ্জ হচ্ছে। এখানে ওয়েজেস ছিল, ওয়েজেস লিখেছে, এখানে প্রপার্টি ট্যাক্স ছিল, প্রপার্টি ট্যাক্স লিখেছে, এখানে ইন্টারেস্ট লিখবো, অর্থাৎ নট পেড, আনপেড, নট পেড একই কথা। তো এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট লিখতে হবে, ইন্টারেস্ট পেবল ক্রেডিট করতে হবে টাকা 1500। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1500, ইন্টারেস্ট পেবল ক্রেডিট 1500। তারপর বলা আছে আমাদের আবার সেম ট্রানজ্যাকশন, হাউস রেন্ট ফর টাকা 1 মান্থ টাকা 1000 ডিড নট পেড একই কথা। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট করতে হবে, রেন্ট পেবল ক্রেডিট করতে হবে। তো রেন্ট এক্সপেন্সেস ডেবিট 1000, রেন্ট পেবল ক্রেডিট 1000। যদি আন্ডারস্ট্যান্ড। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট যে ট্রানজ্যাকশনটা আছে সেটা হচ্ছে আমাদের বলা আছে ইন্টারেস্ট অ্যাক্রুয়েড অন নোট রিসিভেবল টাকা 1000। কিছুক্ষণ পূর্বে আমরা শিখেছি ইন্টারেস্ট অন নোট পেয়েবল, অর্থাৎ প্রথম যে অঙ্কটি করেছি এখানে শিখেছিলাম ইন্টারেস্ট অন নোট পেয়েবল। সেক্ষেত্রে আমাদের জানা দিয়েছিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর এখানে কিন্তু ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, রিসিভেবল হচ্ছে সম্পদ, কোনো সম্পদের উপর সুদ, এটা হবে আয়। সো আয় বকেয়া থাকলে ওই আমাদের আয়টাকে লিখতে হবে ক্রেডিট। আর ইন্টারেস্ট যেহেতু ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যদি খরচ হতো তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট হতো। তো আমরা আয় বকেয়া থাকলে সম্পদ হয়, আর সম্পদের নামটা হবে যে আয় নামে বকেয়া ছিল, অর্থাৎ ইন্টারেস্ট নামে সম্পদ করতে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আশা করি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের যদি কোনো চাহিদা থাকে কোন টপিকের উপর আমরা লেসন তৈরি করব, কোন কোন পর্বগুলো দেব, বা আপনাদের কোন ইয়ার আছেন কমেন্টে জানাতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকের মাধ্যমে। সরাসরি আমার সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকের মাধ্যমে। আপনাদের টপিকগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, আপনার ডিমান্ডগুলো পূরণ করার চেষ্টা করব। এছাড়া আমাদের লেকচার শিট আছে এরকম সলিউশন সহ। আপনারা আমাদের শিটগুলো যদি কালেকশন করতে চান অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হবেন ফেসবুক লিঙ্ক তো অবশ্যই দিয়ে দেবো এখানে। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হলে আমরা শিটগুলো আপনাদের পাঠানোর চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।